ব্যবসা বাণিজ্যের মূল মন্ত্র হলো যদি কোনো জিনিস তৈরি করতে বা ক্রয় করতে অনেক বেশি খরচ হয় আর তার ব্যবহার যদি খুব একটা না করা হয় তাহলে ভালো অপশন হলো সেটাকে ভাড়াতে নিয়ে নেওয়া। আর এই কাজটাই এখন ভারত করছে। আসলে আপনি তো জানেন ভারতের যে স্পেস এজেন্সি রয়েছে ইসরো, যেটা সমগ্র বিশ্বের মধ্যে স্বল্প মূল্যে স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করার জন্য বিখ্যাত। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমরা আমেরিকান স্পেস এজেন্সি নাসা, যেটা বিশ্বের সবচেয়ে বড় মহাকাশ এজেন্সি, তার পেলোড যেমন স্যাটেলাইট হোক বা অন্যান্য জিনিস সেগুলোকে মহাকাশে ইসরোই উৎক্ষেপণ করে থাকে। এ থেকে আমাদের ভালো মতো ইনকামও হয়ে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যত বাজেট দেওয়া হয় ইসরো তার 2.5 গুণ বেশি ইনকাম করে পুনরায় ফিরিয়ে দেয়। তো এই বিষয়ে তথ্য ইসরোর চিফ কিছু দিন আগেই দিয়েছিলেন, কিন্তু কিছু দিন আগেই ইসরোর সামনে একটা সমস্যা আসে। সমস্যাটা হলো আমাদের একটা GSAT-N2 নামে স্যাটেলাইট রয়েছে, যেটা অনেক বেশি ভারী আর তার ওজন প্রায় 4700 কিলোগ্রাম। হ্যাঁ বন্ধুরা, পুরো 4700 কিলোগ্রামের এই স্যাটেলাইট। কিন্তু এর ওজন আমাদের জন্য প্রবলেম নয়। আপনি তো জানেনই ইসরো ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে ফেলেছে 100টারও বেশি স্যাটেলাইটকে একসাথে উৎক্ষেপণ করে, এবং তাও আবার মহাকাশে একই রকেট দ্বারা, যার ওজন অনেক বেশি ছিল। কিন্তু সমস্যা হলো সেগুলো ছোট ছোট অনেক স্যাটেলাইট ছিল, এই জন্য খুব সহজেই রকেটের ওপর সেটা করা গেছিল। কিন্তু এর সাথে সমস্যা হলো এটা কেবলমাত্র 4700 কিলোগ্রামের একটা সিঙ্গেল স্যাটেলাইট, যার সাইজ যথেষ্ট বড়। অন্যদিকে আমাদের কাছে কাউল রয়েছে। আসলে রকেটের ওপর একটা কাউল লাগানো থাকে, যার মধ্যে লাগানো থাকে পেলোড। সেটা স্যাটেলাইট হোক বা অন্যান্য জিনিস হোক, সেই কাউলের মধ্যেই বড় মাপের স্যাটেলাইটকে রাখা সম্ভব নয়। এবং এই জন্যই ভারতের দরকার ছিল এমন একটা রকেট যেটাই স্যাটেলাইটকে মহাকাশ পর্যন্ত নিয়ে যেতে সক্ষম। এর জন্য আমরা এতদিন পর্যন্ত হয় ফ্রান্সের সাহায্য নিয়ে এসেছি, নয়তো রাশিয়ার। ফ্রান্সের কাছে এখন তো সাপ্লাই চেনের ইস্যু রয়েছে, সেই জন্য তারা সাহায্য করতে মানা করে দিয়েছে। রাশিয়াও বলেছে আমরা সাহায্য করতে পারবো না স্যাংশনের কারণে। কিন্তু ভারতের তো স্যাটেলাইটকে উৎক্ষেপণ করার দরকার রয়েছে, এটা আমাদের জন্য যথেষ্ট ক্রুশিয়াল। N2 স্যাটেলাইটকে মহাকাশে লঞ্চ করা আমাদের ফিউচারের জন্য অনেক বেশি ক্রুশিয়াল। ভারত সেই জন্য খুব দ্রুতই এটাকে মহাকাশে লঞ্চ করতে চাইছিল। এই অবস্থায় ভারতের কাছে কেবলমাত্র দুটো অপশনে ছিল। প্রথম হলো আমরা নিজেরাই এমন একটা রকেট তৈরি করব যেটা এই ভারযুক্ত স্যাটেলাইটকে মহাকাশে উৎক্ষেপণ করতে সক্ষম হবে, কিন্তু তাতে ব্যয় হবে কয়েক হাজার কোটি টাকা। হ্যাঁ বন্ধুরা, এই স্যাটেলাইটকে তৈরি করতে অনেক মোটা অঙ্কের টাকা খরচ হবে, কেননা এটা অনেক বড় সাইজের। যদিও আমাদের কাছে টেকনোলজি অলরেডি মজুত রয়েছে, শুধুমাত্র এতে কিছুটা এফর্ট দিয়ে বড় রকেট প্রস্তুত করতে হবে। কিন্তু সমস্যা হলো, আচ্ছা চলুন মেনে নিয়ে আমরা রকেট তৈরি করেও নিলাম, অন্তত প্রায় 2-2.5 বছর সময়ও লেগে গেল, এছাড়াও হাজার হাজার কোটি টাকা খরচাও হলো, কিন্তু এর এতটাও ব্যবহার নেই। আমরা যদি তৈরি করে এই স্যাটেলাইটকে মহাকাশে লঞ্চ করেও দিতাম, কিন্তু তারপরে এটা কেবলমাত্র রকেট সাইডে পড়েই থাকতো, এটা তেমন একটা বড় জায়গায় ব্যবহার হতো না। যদিও ব্যবহারও হয় তাহলে সেটার প্রায় 2-2.5 বছর পর একবার করে নাম্বার আসতো। এই অবস্থায় এটাকে তৈরি করে কোনো লাভ নেই। সেই জন্য এটা ভালো হবে যত টাকা আমরা এই বড় রকেটকে তৈরি করতে ব্যবহার করব, সেই টাকায় আমরা অন্যান্য বাকি প্রজেক্ট পূরণ করতে পারবো। যেমন আসতে চলেছে মঙ্গলযান, এছাড়াও আমরা শুক্র গ্রহতেও যাব, আমরা চন্দ্রযানের অন্যান্য মিশন লঞ্চ করছি। তাই এটাই ভালো হবে যে টাকা সেখানে ইনভেস্ট করব, যাতে সেই কাজ খুব দ্রুত পূরণ হয়ে যায়। কিন্তু এখন সমস্যা হলো, যদি রকেট না তৈরি করা হয় তাহলে স্যাটেলাইট কিভাবে লঞ্চ করা হবে? এই জন্য ভারত এখানে সাহায্য নিয়েছে এলন মাস্কের এবং তার এজেন্সি স্পেসএক্স এর। স্পেসএক্স কম দামে তো নয়, কিন্তু ঠিকঠাক রেটে স্যাটেলাইটকে মহাকাশে পৌঁছে দেয়, এবং এলন মাস্ক ইসরোর এই বিষয়টাকে মেনে নিয়েছে। আপনি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, 2-1 দিন আগে রিপোর্ট বেরিয়ে এসছে যে স্পেসএক্স বলেছে আগামী 1 সপ্তাহ পর আমাদের কাছে একটা উইন্ডো উপলব্ধ রয়েছে। আমাদের যে ফ্যালকন 9 রকেট রয়েছে, যেটা যথেষ্ট ভারযুক্ত স্যাটেলাইটকে উৎক্ষেপণ করার জন্য সক্ষম, সেই রকেটের ব্যবহার করে আমরা আপনাদের স্যাটেলাইটকে মহাকাশে সুরক্ষিতভাবে স্থাপন করে দেব। বলা হচ্ছে ডিল থেকে ভারতের দুটো সুবিধা হবে, এক তো স্যাটেলাইট ঠিকঠাক রেটে মহাকাশে পৌঁছে যাবে আর খরচও বেশি হবে না, এবং দ্বিতীয় হলো এলন মাস্কের সাথে আমাদের সম্পর্ক আরো উন্নত হয়ে যাবে। আপনি মনে রাখবেন, এলন মাস্ক এখন কেবলমাত্র একজন ধনী ব্যক্তিই নন, তিনি আমেরিকান সরকারের একজন বিশেষ গুরুত্বপূর্ণ সদস্য।
একদিকে আমেরিকার যে ডিপ স্টেট তৈরি হচ্ছে তিনি তার সেন্টার ফিগার পয়েন্ট এবং ফিউচারেতেও তিনি আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার প্রবল দাবিদার। এছাড়াও তার বাকি কোম্পানি রয়েছে টেসলা, নিউরালিঙ্ক, বোরিং কোম্পানি, স্পেস এক্স। এই সমস্ত কোম্পানিগুলো যথেষ্ট ফিউচারিস্টিক টেকনোলজি তৈরি করে। এলন মাস্কের সাথে আমাদের সম্পর্ক আরো উন্নত হওয়া আমাদের ফিউচারের জন্য ভালো হবে। বলা তো যায় না যে কোন দিন তার দরকার আমাদেরও পড়ে যাবে, এই জন্য তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা উচিত। এই ডিল দুই দেশের মধ্যে একটা ব্রিজ তৈরি করবে, অর্থাৎ দেখতে গেলে ভারত এখানে খুবই ভালো রকম বুদ্ধি অ্যাপ্লাই করেছে। একটা ডিল দিয়ে আমরা সমস্ত কাজ করে নিয়েছি। ওদিকে বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারত এবং আমেরিকার সম্পর্ক আবারও একবার মজবুত হয়ে যাবে। স্ট্র্যাটেজিক এবং ডিফেন্সিভ টাইস আরো মজবুত হয়ে উঠবে। কিন্তু এমন একটা ক্যাটাগরি রয়েছে যার উপর ডোনাল্ড ট্রাম্প ভারতের সামনেও নিচু হন না, এবং সেটা হলো ট্রেড। যদি আমরা ডোনাল্ড ট্রাম্পের প্রথম কার্যকাল দেখি তাহলে সেই সময়ও তিনি ভারতকে নিয়ে অনেক কমপ্লেন করতেন যে ভারত সরকার আমেরিকান প্রোডাক্টের ওপর যথেষ্ট বেশি ইম্পোর্ট ডিউটি এবং ট্যাক্স লাগিয়ে থাকে, যার কারণে আমেরিকান প্রোডাক্ট ভারতের মার্কেটে কমপ্লিট হতেই পারে না। আর এই কথা ডোনাল্ড ট্রাম্প পাবলিকালি অনেকবারই বলেছেন। হয়তো আপনার জানা নেই যে ভারত এবং আমেরিকার মধ্যে এমনও কিছু ট্রেড ডিস্ট্রিবিউট রয়েছে যেগুলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পর্যন্ত পৌঁছে গেছে। আমেরিকা WTO-তে ভারতকে নিয়ে কমপ্লেনও করেছে। তো এখন যে সমস্ত ডিস্ট্রিবিউট রয়েছে তার মধ্যে সবচেয়ে মেজর ডিস্ট্রিবিউট এবং পুরনো ডিস্ট্রিবিউটের মধ্যে একটা হলো পোল্ট্রি প্রোডাক্টের ডিস্ট্রিবিউট, যেটা গত 10-15 বছর ধরে ভারত এবং আমেরিকার মধ্যে চলছে। পোল্ট্রির আন্ডারে বিভিন্ন ধরনের মিট আসে, সেগুলো হলো চিকেন, ডাক, টার্কি এবং আরো অন্যান্য। আর আজকের সময় আমেরিকা পোল্ট্রি মিট প্রোডাক্টের সবচেয়ে বড় প্রডিউসার দেশ। 2023 সালে গ্লোবাল লেভেলে সম্পূর্ণ বিশ্বে পোল্ট্রি মিটে যত প্রোডাকশন হয়েছিল তার 17%, অর্থাৎ সবচেয়ে বেশি আউটপুট কেবলমাত্র আমেরিকাতেই হয়েছিল। এবং আমেরিকা সমগ্র বিশ্বের মধ্যে 140টারও বেশি দেশকে পোল্ট্রি মিট এক্সপোর্ট করে থাকে। কিন্তু এই 140টা দেশের মধ্যে ইন্ডিয়ার মার্কেট যেগুলো ছিল সেগুলো আমেরিকার মার্কেটের হাতের বাইরে ছিল। আমেরিকা এখনো পর্যন্ত ভারতের পোল্ট্রি মার্কেটে নিজের জায়গা তৈরি করতে পারেনি। আর এর সবচেয়ে বড় কারণ হলো আমেরিকার পোল্ট্রি প্রোডাক্টের ওপর ভারত সরকারের রেস্ট্রিকশন। আসলে 2012 সালে ভারত এভিয়ানা ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু এবং বাকি বার্ড রিলেটেড ডিজিজের সমস্যা বলে আমেরিকান পোল্ট্রি প্রোডাক্টের ওপর হেভি ট্যাক্স লাগিয়ে দিয়েছিল, এবং সেটা প্রায় ওই 30 থেকে 100% পর্যন্ত। ভারত চাইছিল আমাদের যে ডোমেস্টিক পোল্ট্রি ইন্ডাস্ট্রি রয়েছে সেটা আমেরিকান প্রোডাক্টের কারণে গ্রো করতে পারবে না। সেই জন্য ভারত সরকার সেটাকে প্রোটেক্ট করেছিল যাতে পোল্ট্রি ইন্ডাস্ট্রির ক্ষতি না হয়। সেই জন্য ভারত সরকার ডোমেস্টিক পোল্ট্রি ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য আমেরিকার ওপর ট্যাক্স ডবল করে দিয়েছিল, এবং তারপর আমেরিকাই কেসকে WTO-তে নিয়ে গেছিল। আর সেখানেও সিদ্ধান্ত ভারতের এগেনস্টে ছিল। ডিসপুট সেন্ট্রাল বডি 2015 সালে তার নিয়ম কানুনে বলেছিলেন ভারত যেসব রিজন দিচ্ছে সেগুলো সাইন্টিফিক ভাবে ভ্যালিড নয়, এই জন্য ভারত আমেরিকার পোল্ট্রি প্রোডাক্টের উপর যাতে ট্যাক্সকে কম করে দেয়। কিন্তু সেই সময় ভারতের কাছে আরো একটা অপশন ছিল। ভারত WTO-র অ্যাপ্লাইড রুলিংসকে চ্যালেঞ্জ করেছিল, যেটা ডিসপুট সেন্ট্রাল বডির উপর থাকে, এবং ফাইনাল সিদ্ধান্ত শোনায়। কিন্তু সেখানেও এই সমস্যা সলভ হয়নি, কারণ অ্যাপিলেট বডিতে গত কয়েক বছর ধরে জাজেস নিযুক্ত হচ্ছে না। আর এটা আমেরিকা, ব্রিটেন এবং তার অ্যালাইজরা বন্ধ করে রেখেছে। যখন অ্যাপিলেট বডিরই সিদ্ধান্ত আসেনি, তাই জন্য ভারত আমেরিকান পোল্ট্রি প্রোডাক্টের ওপর ট্যাক্সকেও কম করেনি। কিন্তু এখন খবর বেরিয়ে আসছে যে ভারত আমেরিকান পোল্ট্রি প্রোডাক্টের ওপর ট্যাক্সকে কম করে দিয়েছে। এই সিদ্ধান্ত গত বছর অর্থাৎ 2023 সালের সেপ্টেম্বর মাসে গ্রহণ করা হয়েছিল, কিন্তু অবশেষে এখন এই বিষয়টাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যার জন্য আমেরিকা থেকে পোল্ট্রি মিট, চিকেন, টার্কির প্রথম শিপমেন্ট ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আমেরিকা তো এখন এই বিষয়ে যথেষ্ট খুশি হয়েছে, কেননা ভারত বিশ্বের সবচেয়ে বড় পপুলেশন সম্পন্ন মার্কেট, এবং তার উপর ভারতে মিট প্রোডাক্টের কনজাম্পশন ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। যদি এখন চিন্তা করা হয় ভারত আমেরিকান পোল্ট্রি প্রোডাক্টের ওপর ট্যাক্স কম করে কি পাবে, তো বলে রাখি এর পেছনেও বিভিন্ন কারণ রয়েছে। সবার প্রথমে 10 থেকে 15 বছরের মধ্যে ভারতের পোল্ট্রি প্রোডাক্টের মার্কেট অনেক বেশি গ্রো করে ফেলেছে। ভারতের পোল্ট্রি কোম্পানিগুলো আসলে যথেষ্ট টাইম পেয়ে গেছিল, এই জন্য আমেরিকার ক্ষেত্রে ভারতের মার্কেটে অ্যাক্সেস পাওয়া এখন আগের মতো সহজ হবে না। এবং সেকেন্ড রিজন হলো আমেরিকা ভারতের সবচেয়ে বড় এক্সপোর্ট ডেস্টিনেশন। আর যে ট্রেড অ্যাপ্রিসিয়েটেড রয়েছে সেটাও ভারতের সাথে ট্রেড করাতে আমেরিকার ব্যবসা বাণিজ্যে কিছুটা ক্ষতি হচ্ছিল, এবং তার উপর
আমেরিকার বিভিন্ন কোম্পানি চীন থেকে শিফট হয়ে ভারতে চলে এসছে। অর্থাৎ দ্বিতীয় কারণ হলো স্ট্র্যাটেজিক রিজন। আমেরিকার আজকের সময়ে ভারত থেকে যত বিলিয়ন ডলারের ফায়দা হচ্ছে সেটা আজকের সময়ে ভারতের জন্য অত বড় ম্যাটার নয়। ভারতের জন্য গুরুত্বপূর্ণ এটা যে আমেরিকার সাথে মিলে চীনের সাপ্লাই চেনকে ভারতে নিয়ে আসা এবং চীনের মার্কেটকে দুর্বল করে দেওয়া, এবং এটা যতদিন পর্যন্ত না ভারত এবং আমেরিকা নিজেদের ট্রেড ডিস্ট্রিবিউটকে সলভ করছে। এই জন্য এটাই ভারতের জন্য ভালো হবে যে আমেরিকার সাথে সমস্ত ট্রেড ডিস্ট্রিবিউটকে যাতে সলভ করে নেওয়া হয় এবং একসাথে মিলে চীনকে যাতে টার্গেট করা যায়। তৃতীয় সবচেয়ে বড় কারণ হলো আমেরিকার রিটালিয়েশনের হুমকি। আমেরিকা ক্রমাগতই ভারতকে হুমকি দিয়েছিল যে যদি ভারত এই ট্যাক্সকে কম না করে তাহলে তারাও ঠিক একইভাবে ভারতে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টের ওপর আইটি সার্ভিসেস এবং ইন্ডিয়ান টেক্সটাইল প্রোডাক্টের ওপর ট্যাক্স লাগিয়ে দেবে, যেরকম ট্যাক্স ভারত লাগিয়েছে। এবং আমেরিকা এটা করাও শুরু করে দিয়েছিল। এই জন্য ভারত আমেরিকান পোল্ট্রি প্রোডাক্টের ওপর ট্যাক্স পুনরায় তুলে নিয়ে কমিয়ে দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসার পর এটা একটা বড় ডেভেলপমেন্ট রূপে দেখা হচ্ছে। তা আপনার কি মনে হয় এই বিষয়ে? এটা কি ভারত সরকারের একদম সঠিক সিদ্ধান্ত, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।